সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে যদিও এটা শিশু দিবস, কিন্তু আমরা কেন, আমি ফিটোম্যাটারাল মেডিসিন বিভাগ, দেখেন ফিটো মানে জিনিসগুলি কিন্তু শুরু হয় ফিটাস থেকেই, তার মানে গর্ভাবস্থা থেকেই। আর বলতে গেলে আসলে শুধু গর্ভাবস্থা বললে আসলে সঠিক হবে না, এটা গর্ভাবস্থার আগের থেকেই আমরা যেটাকে বলি প্রি কনসেপশন, মানে কনসেপশন, প্রেগনেন্সি নিবে, কনসিভ করবে, তার আগের থেকেই আসলে একটা মায়ের পরিচর্যা দরকার। তাহলে এই যে এখন বলা হচ্ছে পুষ্টিহীনতাটা আসলে কিন্তু শুধু গর্ভাবস্থায় আমরা কারেকশন করতে পারবো না, সমাধান করতে পারবো না। তাহলে আমরা যেই মেয়েরা গর্ভবতী হবে সামনে, তাদের প্রতি গর্ভাবস্থার আগেই আমাদেরকে নজর দিতে হবে। যেমন একটা মা যদি পুষ্টিহীনতায় ভুগে, তাহলে কিন্তু যেটা আমরা একটু আগেই বলছি যে আমাদের সচেতনতা, প্রতিরোধ, এই দুইটা জিনিসের উপরে কিন্তু আমরা বেশি মূল্য দিচ্ছি। তাহলে সচেতনতাটা কি, প্রতিরোধটা কি? যেই মাটা অপুষ্টি বা খুবই কম বয়স, তাহলে সেই জায়গাতে আমাদেরকে সচেতন করতে হবে যে আপনারা 18 বছর আগে গর্ভবতী হবেন না। কেন? আসলে 18-র আগে কোনো মেয়ে কিন্তু শারীরিক ও মানসিকভাবে তৈরি থাকে না। তো সুতরাং বয়সটা খুবই ইম্পর্টেন্ট। আমি এটা এই কালবেলা এই অনলাইন পত্রিকার মাধ্যমে আমি সবাইকে, আমাদের মাদেরকে, আমাদের মেয়েদেরকে সচেতন করতে চাচ্ছি যে মেয়েদের যদিও সোশ্যাল কারণে যদি বিয়ে হয়েও থাকে, তারপরেও একটা আসলে আমরা মানে সরকারি তরফ থেকে, বিভিন্ন সংস্থা থেকে আমরা বলি যেন একটা মেয়ে 18 বছর আগে গর্ভবতী না হয়। আচ্ছা, যখন সে প্রিপেয়ার হলো, যখন সে মানসিকভাবে তৈরি হলো, বা হয়তো পারিবারিকভাবে মনে করলো যে হ্যাঁ আমি এখন গর্ভবতী হব, আসলে এই প্ল্যান করার আগেই একটা কিন্তু চিকিৎসক বা যে কোনো লেভেলেরই একজন যদি স্বাস্থ্যকর্মী বা কারো একটা পরামর্শ নেয় তাহলে খুবই ভালো। যেমন কেউ যদি আসলে পুষ্টিহীনতা ভুগে, আমরা কি তাহলে গর্ভবতী অবস্থায় সেটা কারেকশন করতে পারবো? এটা কিন্তু সম্ভব না। তাহলে তার যেখানে পুষ্টিহীনতা আছে, তাহলে গর্ভবতী হওয়ার আগেই আমাকে এটা কারেকশন করতে হবে। কেন এটা আমি মানে বলতেছি, পুষ্টি বলতে আমরা কিন্তু শুধু শর্করা, প্রোটিন বা ফ্যাট, চর্বি জাতীয় খাবার, এই তিনটাকে বলি না। এই তিনটার সাথে কিন্তু আসলে আমাদের ভিটামিনস এবং মাইক্রোনিউট্রিয়েন্টস সব কিছু মিলেই কিন্তু একটা মানে পুষ্টি আমরা বুঝাই। তো আমরা দেখা যায় যে আমরা হয়তো কার্বোহাইড্রেট প্রধান খাবারটা খাই, কিন্তু আসলে আমার খাবারের সাথে প্রোটিন, পরিমাণ মতো প্রোটিন থাকতে হবে। প্রোটিন বলতে যে আমরা শুধু মাছ মাংস বুঝাই তা না, কিন্তু প্রোটিনের মধ্যে আমাদের ডাল আছে, যে কোনো মানে বিভিন্ন রকম ডাল, গ্রেইনস জাতীয় যেসব খাবার আছে, আমাদের দুধ আছে, ডিম আছে, এই সবগুলি হচ্ছে আমাদের হলো প্রোটিন, এবং ডিমের সাথে যেমন চর্বি জাতীয় খাবার আছে। এবং আমরা যদি মাইক্রোনিউট্রিয়েন্টস অ্যান্ড ভিটামিনস বলি, তাহলে এগুলি কিন্তু ফলমূল, তারপর শাক সবজি, এগুলির মধ্যে মাইক্রোনিউট্রিয়েন্টস আছে। এখন আপনারা বলতে পারেন, আপনি কি বলবেন ফলমূল খেতে? হ্যাঁ, ডেফিনেটলি আমাদের দেশীয় অনেক ফল আছে, দেশীয় ফল, যেই ফলের মূল্য কম আছে সেই ফলগুলি সে খাবে। তাহলে আমাদের এই মারা যারা গর্ভবতী হবে, তাদের কিন্তু এই পুষ্টিটা আমাদেরকে গর্ভবতী হওয়ার আগে এটাকে কারেকশন করে নিতে হবে, শুধরায় নিতে হবে। কেন? আমি যদি বলি যে হ্যাঁ গর্ভাবস্থার পুষ্টিহীনতা আমাকে সংশোধন করতে হবে, সেটা কিন্তু আমি যখন একটা মেয়ে বা মা যখন প্রেগনেন্ট হবে, কনসিভ করবে, তখন তার যে আমরা কখন ডিটেকশন করি একটা মা গর্ভবতী হলো, দেখা গেল যে 6 সপ্তাহ, 8 সপ্তাহ বা 3 মাস। কিন্তু এই যে কনসিভ কিন্তু তার 2 সপ্তাহ আগেই হয়ে যাচ্ছে, এবং ওই যখন ফার্টিলাইজেশন হচ্ছে, কনসেপশন হচ্ছে, তখনই কিন্তু তার জেনেটিক প্রোগ্রামিংটা হয়ে যাচ্ছে। তো আমরা যদি গর্ভবতী হওয়ার আগেই যদি এই কারেকশনটা না করি, তাহলে যখন সে কনসিভ করলো এবং
আর্লি প্রেগনেন্সি হলো, তখন কিন্তু তার জেনেটিক প্রোগ্রামিংটা হয়ে গেল। এবং ওই সময় যদি পুষ্টিহীনতা থাকে, তাহলে ওই জেনেটিক প্রোগ্রামের সময় কিন্তু তার যে ডেভেলপমেন্ট, প্রতিটা অঙ্গর যে ডেভেলপমেন্টটা হবে সেখানে একটা ঘাটতি হতে পারে। যেহেতু আজকে আমরা নিউমোনিয়া সম্বন্ধে কথা বলছি, তাহলে ওই সময়টায় যদি পুষ্টিহীনতা থাকে, কনসিভের সময় যদি পুষ্টিহীনতা থাকে, তখনই কিন্তু তার এই ফুসফুসের যে স্ট্রাকচারাল চেঞ্জ বলি, পরিবর্তন বলি, সেই প্রোগ্রামিং কিন্তু তখনই হয়ে যাচ্ছে। আলটিমেটলি কিন্তু তার এই যে ফুসফুসজনিত যে বিভিন্ন প্রদাহ বলি বা জন্মগত সমস্যা বলি, তখন থেকেই হয়ে যাচ্ছে। সেজন্য এই পুষ্টিহীনতাটা আসলে গর্ভাবস্থার আগে আমাদেরকে কারেকশন করতে হবে। যেমন বলি, আমাদের এখন মেয়েদের অনেক স্থূলতা বেড়ে গেছে। সেই স্থূলতাও কিন্তু আসলে ওজন তাকে কমায়, তারপরে তাকে গর্ভবতী হতে হবে। সুতরাং দুইটা দিকেই নজর দিতে হবে, একটা হচ্ছে পুষ্টিহীনতা আর একটা হচ্ছে স্থূলতা। দুইটাই আমাদেরকে কারেকশন করে তারপরে আমাদের গর্ভবতী হতে হবে। আর একটা, যেমন আমাদের শিশু বিশেষজ্ঞ বললেন যে আমাদের সময়ের আগে যে আমরা প্রসবগুলি হচ্ছে, যেটাকে আমরা বলি প্রি টার্ম, এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এটা আমাদের অতিরিক্ত রক্তচাপের জন্য হচ্ছে। সুতরাং একটা মা যখন গর্ভবতী অবস্থার আগেই প্রিকনসেপশনে আসলো, তখন এই মাটার ডায়াবেটিস আছে কি না, তার কি উচ্চ রক্তচাপ আছে কি না, সেই জিনিসগুলি কিন্তু স্ক্রিন হয়ে যাচ্ছে। আর একটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই অল্প পয়সায় যেটা আমরা পাই, সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। আমরা বলি যে কোনো মা যখন প্ল্যান করবে, তার অ্যাটলিস্ট 1 মাস আগে থেকে সে ফলিক অ্যাসিড খাবে। কারণ এই ফলিক অ্যাসিড, এটা একটা মাইক্রোনিউট্রিয়েন্ট। এটাও কিন্তু আসলে অনেক কিছু, আমরা সবাই জানি যে ফলিক অ্যাসিড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জন্মগত ত্রুটি কমাচ্ছে এই ফলিক অ্যাসিড। সুতরাং আমরা যদি দৈনিক একটা ফলিক অ্যাসিড প্রিকনসেপশন পিরিয়ডে খাই, তাহলে আমাদের মাদের বাচ্চা সংক্রান্ত অনেক ঝুঁকি কিন্তু তাদের হ্রাস পাবে। এখন আসা যাক মাইক্রোনিউট্রিয়েন্ট। এই মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের কিভাবে কাজ করে। মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে গর্ভাবস্থায় যেগুলি বেশি আমাদের দরকার, সেটা হচ্ছে ভিটামিন এ, ডি, ই এবং সেলিনিয়াম। তো ভিটামিন এ যেমন আমাদের পূর্ব বক্তা বলে গেছে যে আমাদের ফুসফুসের ডেভেলপমেন্টে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, বিভিন্ন জিনিস অ্যাসাইনি, অ্যালভিউলার, এগুলি ডেভেলপ হয়। তো এই ভিটামিন এটা এক রেটিনয়েড হিসাবে এই যে ফুসফুসের এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, সেগুলি ডেভেলপমেন্টে সহায়তা করে। ভিটামিন ই এবং সেলিনিয়াম, এগুলি কিন্তু আমাদের বাচ্চা মানে জন্ম অবস্থায়, গর্ভ অবস্থায় কিন্তু বাচ্চার ফুসফুস সুরক্ষা করছে। এবং এদের যাদের কম থাকে, ভিটামিন ই, সেলিনিয়াম কম থাকে, এই বাচ্চাগুলি কিন্তু হওয়ার পরে বিভিন্ন এই যে বলা হচ্ছে সর্দি, কাশি এবং নিউমোনিয়ায় ভুগে। এখন আসা যাক ভিটামিন ডি। ভিটামিন ডি আমাদের কিভাবে সহায়তা করে। ভিটামিন ডি হলো আমাদের যে বাচ্চার যে ফুসফুসের যে সারফেক্টেন্ট, যেটা বাচ্চা হওয়ার পরে যে সারফেক্টেন্ট হেল্প করে ফুসফুসটাকে ফুলানো, অ্যাসাইনি অ্যালভিউলারকে ফুলানোর ডেলিভারির পরে, সেখানে ভিটামিন ডি সহায়তা করে। সুতরাং এই যে সারফেক্টেন্ট, আমরা বলি সারফেক্টেন্ট অভাবে বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, এই ভিটামিন ডি কিন্তু গর্ভাবস্থায় সেই শিশুটির ফুসফুসের সারফেক্টেন্ট ডেভেলপমেন্টে সহায়তা করে। আর একটা কথা এখন সবসময় বলা হয় যে ওমেগা-3। ওমেগা-3 কিন্তু আমাদের পূর্ব বক্তা বলে গেছেন যে এটা আমাদের ইনফ্লামেশনের কারণে আমাদের নিউমোনিয়া হয়। এই ওমেগা-3 যদি মাকে আমরা দিই, যেই শিশুটির জন্ম হবে, সেই শিশুটির যেহেতু ওমেগা-3 অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে, সে কিন্তু জন্মের পরে এই যে ইনফ্লামেশন হচ্ছে, সর্দি কাশি হচ্ছে বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে, সেগুলি কম হবে। কিভাবে? তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তো এখন সবশেষে যেটা বলতে চাচ্ছি যে আমরা বারবার করে বলতেছি যে প্রতিরোধ।
তাহলে যে জিনিসটা বলা হলো যে সময়ের আগে আমরা যদি ডেলিভারি করি, প্রিটার্ম বেবি ডেলিভারি করি, এই প্রিটার্ম বেবিগুলি কিন্তু বাচ্চাগুলিরই কিন্তু পরবর্তীতে শ্বাসকষ্ট হচ্ছে, তার নিউমোনিয়া হচ্ছে, এবং হওয়ার পরপর যদি শ্বাসকষ্ট হয় তাকে আমরা এনআইসিউতে দিচ্ছি, এবং এনআইসিউতেই কিন্তু সে অ্যাকোয়ার্ড ইনফেকশন নিচ্ছে। তাহলে আমরা আমাদের প্রতিরোধের জায়গাটা কোথায়? প্রতিরোধের জায়গাটা হচ্ছে যে একটা মা যেন সুস্থ অবস্থায়, পুষ্টিহীনতায় যেন সে গর্ভবতী না হয়। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে প্রিটার্ম বেবিগুলি আমরা ডেলিভারি করছি, এখন যেহেতু আমরা আমাদের এনআইসিউ ফ্যাসিলিটি, বিভিন্ন স্ক্যানু, বিভিন্ন রকম ফ্যাসিলিটি আছে, এবং প্রয়োজনে মার জন্য হোক বা বাচ্চার জন্য হোক আমাদের অনেক সময় প্রিটার্ম বেবি ডেলিভারি করতে হচ্ছে। তাহলে এই প্রিটার্ম ডেলিভারি যদি আমরা কিছুটা হলেও প্রতিরোধ করতে পারি, তাহলে সেই শিশুটি কিন্তু জন্মের পরে তার নিউমোনিয়া হবে না। তাহলে আমরা এই যে গর্ভবতী মাদেরকে আমরা এই কালবেলার বা এই তরফ থেকে আমরা বলতে চাচ্ছি যে এই মাগুলি যদি গর্ভাবস্থায় তারা নিয়মিত অ্যান্টিন্যাটাল চেকআপে থাকে, WHO যেমন রিকমেন্ড করে 4টি অ্যান্টিন্যাটাল চেকআপ, যারা লো রিস্ক গ্রুপ, তারা যদি 4টা অ্যান্টিন্যাটাল চেকআপে থাকে এবং এই চেকআপের সময় যদি তার কোনো ত্রুটি পাওয়া যায়, তার যদি উচ্চ রক্তচাপ পাওয়া যায় তাহলে তার সঠিক চিকিৎসা, তাকে যদি দেখা যায় গর্ভাবস্থায় ডায়াবেটিস পাওয়া যায় তার চিকিৎসা, এগুলি প্রপার চিকিৎসা করে কিন্তু আমরা অনেক প্রিটার্ম শিশুর ডেলিভারি থেকে আমরা প্রতিরোধ করতে পারবো। সবশেষে যেটা আমি বলতে চাচ্ছি যে পুষ্টিহীনতার কথাটা যেহেতু আসছে, যে পুষ্টিহীনতা কিভাবে আমাদের বাচ্চার বা শিশুর নিউমোনিয়া করবে। দেখেন, যখন একটা মা পুষ্টিহীনতা থাকে তার কিন্তু ফুল থেকে শুরু করে বাচ্চার কোনোটাই গঠন ঠিকমতো হয় না। যখন একটা ফুল ঠিকমতো গঠন হবে না, যেই ফুলের মাধ্যমে শিশুটা মার থেকে খাবার পাচ্ছে, অক্সিজেন পাচ্ছে, তখন কিন্তু কি হবে, পুষ্টিহীনতার কারণে তার ফুলটা ভালো ডেভেলপ হবে না। ফুলটা যখন ভালো তৈরি হবে না তখন কিন্তু সেই বাচ্চাটা প্রপার নিউট্রিশন বলেন, প্রপার অক্সিজেন পাবে না। যখন নিউট্রিশন পাবে না, অক্সিজেন পাবে না, এই অক্সিজেনের ডেফিসিয়েন্সিতেই কিন্তু বাচ্চার লাং ইনজুরি হবে, হাইপক্সিয়া থেকে বাচ্চার লাং ইনজুরি হবে। তো সুতরাং প্রত্যেকটা জিনিসের দিকে আমাদের মনোযোগ দিতে হবে। আমাদের যেন কোনো পুষ্টিহীনতা মেয়ে যেন গর্ভবতী না হয়, তার আগে যেন আমরা এটাকে কারেকশন করতে পারি। আমরা যেন গর্ভবতী হওয়ার আগে আমরা ফলিক অ্যাসিড দিতে পারি। তার যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে আমরা সেই ডেফিসিয়েন্সিটা গর্ভবতী হওয়ার আগেই যেন আমরা এগুলি কারেকশন করে সেই মাকে সুরক্ষা করি। তাহলে এই দিকে আমাদের নজর দিতে হবে। তারপরেও যদি কোনো পুষ্টিহীনতা মা বা মেয়ে যদি গর্ভ হয়েই গেল, তাহলে আমরা প্রথম থেকে অ্যান্টিন্যাটাল চেকআপে তাকে তার খাদ্য তালিকাতে আমাদের কি কি থাকা উচিত, প্রোটিন বেশি থাকা উচিত, ডিম, দুধ, যেটুকুনি পারে প্রোটিন হিসাবে সে ডাল খেতে পারে। আমরা কেউ যদি নিজের সবজি লাগাই সেই সবজি খেতে পারে। হাঁস মুরগি পাললেও কিন্তু আমরা সেখান থেকে মুরগির ডিম আমরা সেই মাকে বা মেয়েকে দিতে পারি। তাহলে আমাদেরকে পুষ্টিহীনতা কারেকশন করতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলি কারেকশন করতে হবে। আর একটা প্রতিরোধের জায়গাটা হচ্ছে যাতে আমরা প্রিটার্ম বেবি ডেলিভারি না করি, কারণ আমাদের বাচ্চাদের ফুসফুস পুরা ডেভেলপ হয় হচ্ছে 36 সপ্তাহে। সুতরাং 36 সপ্তাহের আগে যদি কোনো বাচ্চা ডেলিভারি হয়, সেই বাচ্চাটার কিন্তু আসলে ফুসফুস অপরিপক্ক থাকবে, এবং 32 থেকে 34 সপ্তাহে যদি আমাদের ডেলিভারি প্রয়োজনীয় হয়, আমাদের ইনজেকশনও আছে যাতে সারফেক্টেন্ট ম্যাচুরিটি হয়, সেজন্য এখন কিন্তু আমরা স্টেরয়েড দিই। তো সুতরাং প্রতিটা স্টেপেই যেন আমরা একটা মা এবং যে শিশুটা ডেলিভারি হবে তার ডেলিভারির আগেই যেন আমরা সুরক্ষা করতে পারি, সেদিকে যেন আমরা মনোযোগ রাখি। আমি সবশেষে আমাদের কালবেলা সম্পাদক, আমাদের SMC যে ব্যবস্থাপনা পরিচালক আছে এবং সামনে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।